বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে এবং সবাই বলছে যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন। মমতা ব্যানার্জি নিজেই শুভেন্দু অধিকারের কাছে পরাজিত হয়েছেন। আমরা এই ভিডিওতে এই ইলেকশনটার একটু পর্যালোচনা করব এবং সর্বশেষ এইটা থেকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা একটু আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের প্রতিবেশী রাজ্য, ইথনিক্যালি আমরা তাদের মতো মানুষ, এবং পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি যোগাযোগ। ফলে পশ্চিম বাংলা আর রাজনীতি, পশ্চিম বাংলার অর্থনীতি এগুলো বাংলাদেশের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং বাংলাদেশেরও তাই পশ্চিমবঙ্গের উপর প্রভাব বিস্তার করে। ফলে আমাদের খুব আগ্রহ থাকে পশ্চিমবঙ্গ নিয়ে, এবং বরাবর যেই আগ্রহটা থাকে এবারে দেখা গেছে তার চেয়ে অনেক বেশি আগ্রহ ছিল। বিশেষ করে বাংলাদেশে, তো বাংলাদেশ দুটো বাংলাদেশ, এখানে তো কোনো একটা বাংলাদেশ নাই। একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, 1971 সালে আমরা যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছি এবং সেই স্বাধীনতা প্রাপ্তির পর যে সংবিধান প্রণীত হয়েছিল সেই সংবিধানকে শ্রদ্ধা করি, তারা আমরা বাংলাদেশের মূলধারা। আর বাংলাদেশের অর্ধেক কিন্তু পরবর্তীতে যারা 71-এ পরাজিত হয়ে গিয়েছিল, সেই পরাজিত স্বাধীনতা বিরোধী মৌলবাদী, আধা মৌলবাদী ধর্মীয় গোষ্ঠী এবং পাকিস্তানপন্থী লোকজন, তারা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে তো তারা এখন সরকারি গঠন করে রেখেছে। সে 2024 সালে তারা বাংলাদেশই দখল করে রেখেছে। তারা এই দুই বাংলাদেশি মমতা ব্যানার্জির এই ইলেকশনে, বিশেষ করে মমতা ব্যানার্জির জন্য খুবই আগ্রহী ছিল। প্রথম কারণ হলো যে মমতা ব্যানার্জি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বলবো, এবং তার দলের কিছু লোকজন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভীষণ হস্তক্ষেপ করেছে। তারা মমতা ব্যানার্জি নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য, তার দল যাতে বিজয়ী হতে পারে সেই জন্য উনি পশ্চিমবঙ্গে তো মুসলিম মৌলবাদকে উনি পেলে পুষে রেখেছেন। সেই সাথে আমাদের কাছে অনেক প্রমাণ আছে, অনেক আমরা জানি যে বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যারা 1971 সালে পরাজিত হয়েছিল, তারা এই পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নিত। এই মমতা ব্যানার্জি যেসব জঙ্গিদের আশ্রয় দিতেন তাদের জায়গায় চলে যেত। এবং এটার আপনার কোনো ইনভেস্টিগেশন দরকার নেই এটা প্রমাণ করার জন্য। আপনারা যদি দেখেন বাংলাদেশে বিশেষ করে জামাত, শিবির, জঙ্গি, মৌলবাদী, হেফাজত, এদের যে কান্নাকাটি মমতা ব্যানার্জির পরাজয়ের পর, এইটা আর বলার অপেক্ষা রাখে না। আবার বিজেপির বিজয়ে মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেই খুশি হয়েছেন, অনেকে সতর্ক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি সতর্ক প্রতিক্রিয়া দেখাতে চাই। আমি এটাতে এটা যেহেতু ভারতকে আমি বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের উপর আমি কোনো ভিডিও করলে যেভাবে করব সেইভাবে করব না। সুতরাং ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, সেইভাবে আমি দেখছি। তবে বিজেপির যিনি নেতা, যিনি মুখ্যমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে, সে শুভেন্দু অধিকারীকে সম্পর্কে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একজন লড়াকু সৈনিক নিজুম মজুমদার একটা পোস্টে লিখেছেন যে একটা কারণে উনি শুভেন্দু অধিকারীকে সম্মান করেন, সেটা হলো গত 1.5-2 বছরে শুভেন্দু অধিকারী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যথেষ্ট রেসপেক্ট দেখিয়েছেন, এবং মমতা ব্যানার্জি এবং সেই দেশের অর্থাৎ পশ্চিমবাংলার যেসব মৌলবাদী এবং অন্যান্যরা আছে তারা ডিসরেসপেক্ট দেখিয়েছে। আমি বলবো যে নিজুম মজুমদারের এই পর্যবেক্ষণ সঠিক। সেই জন্য শুভেন্দু অধিকারীকে আমাদের ধন্যবাদ জানানো যেতে পারে। কারণ হলো যে ভারতকে তো বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেটা বাংলাদেশে, সেটা আবার ভারত বিরোধী। ওরা ভারত বিরোধী স্লোগান তুলে তুলে কিন্তু ওরা বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে। সে আলোচনা আজকে বিস্তারিত যাব না, কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের যেই দলই ক্ষমতায় আসুক, সেটা বিজেপি হোক কিংবা কংগ্রেস হোক বা অন্য কোনো কোয়ালিশন হোক, তাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করতে হবে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তীতে তার যারা রাজনৈতিক উত্তরাধিকার হবেন তাদের সাথে আলোচনা করতে হবে। এছাড়া ভারতের কিন্তু বাংলাদেশে বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য যে
বাংলাদেশের মৌলবাদীরা অবশ্য ভারতকে নানান সময় ভর্ৎসনা করে যে তোমরা সব ডিম আওয়ামী লীগের বাক্সে রাখো, কিছু আমাদের বাক্সে রাখো। ডিম থিওরি আবিষ্কার করেছিল বাংলাদেশের এক উন্মাদ জঙ্গি, প্রফেসর আমিনা মহসিনের হাজব্যান্ড, নামটা এই মুহূর্তে মনে আসছে না। এই উন্মাদ এই ডিম থিওরি আবিষ্কার করেছিল, খুব সুন্দর করে কথা বলতো, পিয়াস করিম লোকটার নাম। সেই ডিম থিওরি এমন ভাবে তারা মানে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে এটা বলে 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 ভারতের নীতিও চেঞ্জ করে ফেলেছে পরবর্তীতে দেখা গেল। অর্থাৎ ভারতের নীতি নির্ধারকরা এই পিয়াস করিমের দেয়া ডিম থিওরি, এক ঝুড়িতে ডিম রাখা থিওরি, এটা এখন অনেক কবজায় ওই যে এই পিয়াস করিমেরই বন্ধু বা তার একজন গডফাদার এই মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, এগুলা। কিন্তু যেটা হলো যে ভারতে যেহেতু বাংলাদেশের থেকে সেইন মানুষ বেশি, তারা বোঝে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হতে পারে একমাত্র মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তির মাধ্যমে। আচ্ছা, সেই দিকটাও আজকের এই বিষয়ে আলোচনা হলো যে পশ্চিম বাংলার যে ইলেকশন হয়ে গেল, এটার উপর আরো কিছু কথা, এবং পরবর্তীতে দেখবো যে কিভাবে এটা বাংলাদেশ ভারত রিলেশনশিপের উপর এটার প্রভাব পড়ে। আমি এই ইলেকশনটা দেখতে গিয়ে দেখলাম যে পশ্চিমবঙ্গ কিন্তু এক সময় পার ক্যাপিটা জিডিপিতে ভারতে 1 নাম্বার ছিল, অর্থাৎ ভারতের মাথা পিছু আয় ছিল পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বেশি, সেটা 50-এর দশকে এবং 60-এর দশকে, অর্থাৎ কংগ্রেস যখন শাসন করেছে পশ্চিমবঙ্গ। পরবর্তীতে কমিউনিস্টরা ক্ষমতায় এসেছে, সেই কমিউনিস্টদের পরে এই মমতা ব্যানার্জি, এরা দীর্ঘ 2-3 দশক পশ্চিমবঙ্গ শাসন করেছে। চিন্তা করেন, এই কমিউনিস্ট এবং মমতা ব্যানার্জির শাসনকালে পশ্চিমবঙ্গের যে মাথা পিছু আয় যেটা ভারতে 1 নম্বর ছিল, সেইটা এই মমতা ব্যানার্জির 2026 সালে 21 নাম্বার। অর্থাৎ ভারতে এক সময় মাথা পিছু আয় পশ্চিমবঙ্গ ছিল সবচেয়ে ধনী রাষ্ট্র, আজকে সেইটা 21তম, অর্থাৎ গরিব রাষ্ট্র হয়ে গেছে। অর্থাৎ ভারতে তো 28টা রাজ্য, 29টা রাষ্ট্র, তার মধ্যে পশ্চিম বাংলায় আজকে পার ক্যাপিটা জিডিপিতে পশ্চিম বাংলার অবস্থা 21তম। চিন্তা করেন কত দরিদ্র বানিয়েছে কমিউনিস্টরা এবং এই 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 মৌলবাদী মানে মুসলিম মৌলবাদীদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে, বা মুসলিম মৌলবাদীদের ভোটকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জি। এটা চিন্তা করতে পারেন। আমি এটা কালকে আমার এক বন্ধুর কাছে শুনলাম। সেই বন্ধুর কাছে শোনার পরে আমি তো যেহেতু আজকে ভিডিও করতে বসলাম, আমি এই ভিডিও করার আগে আমি নিজেই চেক করলাম এবং দেখলাম যে তথ্য সঠিক। আমি অবাক হয়ে যাই, পশ্চিমবঙ্গ কি সেই রবীন্দ্রনাথের আসলে পশ্চিমবঙ্গ তো নাই, কিংবা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের পশ্চিমবঙ্গ তো নাই। এমনকি তারপরেও তো অনেক অগ্রসর মানুষ পশ্চিমবঙ্গে ছিলেন, তাদেরও সেই পশ্চিমবঙ্গ নাই। না থাকলে 30, 35, 40 বছর ধরে একটা রাজ্য সরকারের পর সরকার আসে, তারা প্রতিদিন তাদের মাথা পিছু আয় কমিয়ে দেয় প্রতি বছর, তাদেরকেই তারা রাষ্ট্র মানে শাসন ক্ষমতায় বসায়। এটা একটা অবাক করা বিষয়। আমি অবশ্যই এভাবে কখনো ভেবে দেখিনি, কিন্তু এটা দেখার পর আমি খুব অবাক হয়েছি। এবং আর কোনো কারণে না হোক, শুধু অর্থনৈতিক কারণে তো মমতা ব্যানার্জি আসলে ভোটারদের সমর্থন হারানো যৌক্তিক, এটাই তো মনে হয়, তাই না? কোথায় 1 নাম্বার? অবশ্য এটা ভাবতে গিয়ে আমার অন্য একটা দুঃখ হলো, সেটা হলো দেখুন, অবিভক্ত ভারতে আমরা বেঙ্গল প্রভিন্স যেটা, অর্থাৎ বাংলাদেশ যেটা মানে অবিভক্ত অবিভক্ত বেঙ্গল যেটা ছিল, পশ্চিম বাংলা, বাংলাদেশ এবং যারা বাংলা ভাষাভাষী, আমরা তো আজকে 33 কোটি মানুষ। এই ভারত রাষ্ট্রটা যদি ভাগ না হতো, সেটা যদি পাকিস্তান, বাংলাদেশ বা ইত্যাদি হিসাবে ভাগ না হতো, তাহলে এই 33 কোটির যে আমরা একটা রাজ্য হতাম এই অবিভক্ত ভারতে, হ্যাঁ, সেটা থেকেই কিন্তু বারবার ভারতের পুরো উপমহাদেশের রাজনীতি কিন্তু নিয়ন্ত্রিত হতো। আর ভাগ না হলে তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে এবং পশ্চিম বাংলাতেও দুঃখের বিষয়, পশ্চিম বাংলাতেও যেভাবে মুসলিম মৌলবাদ বেড়েছে এবং বাংলাদেশকে যেভাবে প্রায় ধ্বংস করে ফেলেছে, এটা তো হতে পারতো না। তখন তো শাহরুখ খানের প্রভাব থাকতো, তাই না? শাহরুখ খান, সালমান খান, আমির খান, আব্দুল কালাম যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, হ্যাঁ, মাওলানা আজাদ, এদের প্রভাব থাকতো না মুসলমানদের মধ্যে? এখন প্রভাব আছে কার? এখন প্রভাব আছে গোলাম আজম, এখন প্রভাব আছে সাইদি,
যুদ্ধাপরাধী সাইদি একটা মিথ্যা কথা বলে না, তার ওয়াজ শুনে কোটি কোটি মানুষ বেহেশতে যাওয়ার স্বপ্ন দেখে। এখন প্রভাব আছে কার? তারেক মনোয়ারের। এখন প্রভাব আছে কার? আপনার দেখেন এই যে জঙ্গিগুলা, ফুয়াদের, মাসুদের, শফিকের, চিন্তা করা যায় তখন আমাদের এই অঞ্চলের মুসলমানদের উপর প্রভাব থাকতো আব্দুল কালামের, প্রভাব থাকতো মাওলানা আজাদের, প্রভাব থাকতো শাহরুখ খানের, প্রভাব থাকতে পারতো আমির খানের, প্রভাব থাকতে পারতো। আপনারা চিন্তা করতে পারেন এই শাহরুখ খান, সালমান খান, এই লোকগুলা পাকিস্তান বা বাংলাদেশে জন্মগ্রহণ করে এত এত নামের মালিক, এত প্রতিভা দেখানোর সুযোগ, এত অর্থকরীর মালিক হতে পারতো? কখনোই পারতো না। যে বাংলা অবিভক্ত বঙ্গের একটা সুযোগ ছিল, আর ভারত পৃথক না হলে তো ভারত তো চীনের উপরে থাকতো, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেও থাকতে পারত। চিন্তা করেন, আমি সেটা মুসলমান হিন্দু দুই পক্ষকেই বলবো যে আপনারা ধর্মের ভিতর ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে কি হারালেন। আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা এই শফিকের পেছনে ঘুরে, আপনারা শফিক, ব্যারিস্টার শাহরিয়ার, ব্যারিস্টার ফুয়াদ, এদের পেছনে থেকে সলিমুল্লাহ খান, হ্যাঁ, ওদের গুরু ফরহাদ মজার, এদের পেছনে থেকে আপনারা কি হারাচ্ছেন? আপনারা কি কখনো, আপনাদের কি একটু ভাবারও কখনো অবকাশ হবে? আমি তো বুঝতে পারছি না যে আপনারা কিভাবে বাংলাদেশকে, এই যে জঙ্গিরা যখনই ক্ষমতায় আসে, আপনারা দেখছেন না 2024 ইউনূস থেকে শুরু করে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের আজকে দুরবস্থা, কিন্তু মানুষ তবুও কোন মোহে যে এই জঙ্গিদের পেছনে থাকে। আপনারা যদি নামাজ পড়েন, রোজা রাখেন, বেহেশতে তো যেতেই পারবেন, জঙ্গিদের পেছনে যান কেন? নামাজ পড়েন, রোজা রাখেন, ইমান ঠিক রাখেন, সৎ কাজ করেন, তারপর জঙ্গিদের থেকে আলাদা হয়ে যান। দেশটাকে উন্নত হতে দেন, দেশের মানুষকে উন্নত হতে দেন, মানে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সম্প্রীতি, যে অসাম্প্রদায়িক অবস্থায় বাংলাদেশ পড়েছে, যে সেটা থেকে তো আমরা রক্ষা পেতাম যদি আমাদের মানুষদের, জনসাধারণকে আমরা সঠিকভাবে এগুলা বুঝাতে পারতাম। আখেরে তো সেই জনগণই কিন্তু এই জঙ্গিরা যে বোঝাটা, দারিদ্রের যে বোঝা মানুষের উপর চাপিয়ে দেয়, সেটা তো মানুষই বহন করে। যাই হোক, এটা ছিল আসলে খুবই একটা দুঃখের বিষয় যে এক সময় ভারতের সবকিছু, এই ভারত উপমহাদেশ বা ভারতবর্ষের সবকিছু আমরা বাঙালিরা কন্ট্রোল করতাম। আমরা বিভক্ত হয়ে গেলাম, আর বাংলাদেশ, যেই পশ্চিমবঙ্গ তো তবু বেঁচে গেছে ভারতের অংশ হয়ে, আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে গিয়ে পারলামই না, বারবার হোঁচট খাচ্ছি, জঙ্গিদের হাতে বারবার মার খাচ্ছি, জঙ্গিদের হাতে বারবার মার খাচ্ছি। আর এই জঙ্গিরা যদি দেশটাকে পুরোপুরি দখল করে ফেলে, তখন তো এটা শেষ। এটা নিয়ে আর পৃথিবীর আর কারো কোনো আগ্রহ থাকবে না। যাই হোক, আবার পশ্চিমবঙ্গের সেই ইলেকশনে ফিরে আসি। ইলেকশনে কয়েকটা জিনিস বেশ তাৎপর্যপূর্ণ, এগুলো কোনোভাবেই স্বস্তিকর বার্তা নয়। পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে আপনারা জানেন যে এনআরসি নামে একটা সিস্টেম ইন্ডিয়াতে তৈরি করছে, যার মাধ্যমে তারা অবৈধ অভিবাসীদের ভারত থেকে তাড়াবে, এবং ভারতে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এইসব অঞ্চলে যে মানুষগুলো পারসিকিউটেড হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আহমদিয়া বা এইভাবে যত মানুষ পারসিকিউটেড হয়, তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার এইটাই এই প্রকল্পটা। সুতরাং এই প্রকল্পটা কিন্তু বাংলাদেশে শুধু ওই যে মুসলিম খেদাও, মানে যে পুশব্যাক করে কিছু কিছু মুসলমান ভারত, ওইটার আলোকে দেখে। কিন্তু আমি আজকে এনআরসি পড়ে দেখলাম যে এটা তো ভারতের একটা আসলে মহৎ উদ্যোগ, যে ভারতবর্ষে তো মুসলমানদের কোথাও কোনো সমস্যা নেই, পাকিস্তানে তো, বাংলাদেশে নাই, ভারতেও মুসলমানদের কোনো সমস্যা নেই। অবশ্য মাহমুদুর রহমানের বয়ানে অনেক সমস্যা আছে, প্রতিদিনই ভারতে মুসলমানদেরকে মেরে ফেলছে, কিন্তু কেউ এই প্রশ্নটা করে না যে 1947 সালে ভারতে, এখন যেটুকুন ভারত, সেখানে 10% বা 8% মুসলমান ছিল, সেইটা আজকে কিভাবে 22% হলো, ভারত যদি এভাবে প্রতিদিনই মুসলমানদেরকে মারে। অথচ এগুলা বলে আমরা বাংলাদেশে যে একেবারে হিন্দুগুলাকে তাড়িয়ে দিলাম, সেই 1972 সালের 22% মুসলমানকে, হিন্দুকে তাড়িয়ে দিতে দিতে আজকে 8% করে ফেললাম, সেটা কিন্তু কারো মানবিকতায় কিন্তু আসে না। অদ্ভুত না? আমি জানি আমি এই ভিডিওগুলো করে ভারতকেও খুশি করতে পারি, মুসলমানদেরকেও খুশি করতে পারি। আসলে খুশি করার চেয়ে আমার হলো যে যুক্তির কথা বলা, কোনটা অমানবিক হয়েছে, কোনটা মানবিক হয় নাই, কোনটা মানবিক হয়েছে, এগুলো নিয়ে কথা বলা। আমার এখানে, আমি আমার ইথিক্স এবং আমার বিবেকের সামনে, বিবেক হলো আমার নিয়ন্ত্রক। আমি যখন কথা বলি সেখানে কিন্তু আর কারো কোনো হানা দেওয়ার সুযোগ নাই। তো যেটা দেখলাম যে ভারতে এবারে প্রায় তারা ভোটার তালিকা থেকে এই এনআরসি সিস্টেমে 90 লাখ পশ্চিমবঙ্গের ভোটার বাদ দিয়েছে। এর বেশিরভাগই মুসলমান,
তো এর মধ্যে আবার 27 লাখ তাদের সুপ্রিম কোর্টে আবেদন করেছে, চ্যালেঞ্জ করেছে এই বাদ দেয়াকে, সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট স্থগিত বা কিছু একটা রেখেছে। এটা নিয়ে জঙ্গি তাজ হাসমি দেখলাম বিশাল এক ইয়ে করেছে। আসলে এটা একটু পরে আসি। তো যেটা হলো আসলে 90 লাখ মানুষকে একেবারে ভোটার তালিকা থেকে বাদ দেয়া, এইটা বিজেপি সরকার করেছে। এবং এইটা কতটা তারা যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে করেছে এটা আসলে, যেহেতু সংখ্যাটা অনেক বড়, কোনো দেশের মানুষ সেই দেশের তারা শুধু মুসলমান হওয়ার জন্য আবার নাগরিকত্ব থেকে বাতিল হয়ে যায় কিনা সেই সমালোচনা আমাদের করতে হবে যদি হয়ে যায়। তবে আমি ব্যক্তিগতভাবে বর্তমানে বা আগেও আমি সবসময় ভারতের প্রতি সহানুভূতিশীল, এই জন্য যে যেই দিন আমি আজকে ভারতকে এই 90 লাখ মিলে অবশ্যই অনেক খারাপ কথা বলতাম যদি দেখতাম যে 1972 সালের 22% হিন্দু 2026 সালে এসে বাংলাদেশে 40% হয়েছে, যেটা ঠিক ভারতে হয়েছে যে 1947 সালের 8% মুসলমান 2026 সালে এসে 22% হয়েছে সংখ্যায়। এইভাবে যদি পার্সেন্টেজ বাংলাদেশেও বাড়তো তাহলে তো এখন ভারতকে অনেক ধরনের কড়া কথা বলা যেত, কিন্তু সেটা বলা যাচ্ছে না। কারণ হলো যে পরিসংখ্যান তো ভারতের পক্ষে। তারপরেও 90 লাখ অনেক বড়। 90 লাখের মধ্যে এটা যে 90 লাখ মানুষ বাতিল হয়েছে তা না, কারো ভোটার তালিকা 2 বা 3 বার নাম ছিল, অনেক কিছু ছিল। তারপর 27 লাখ যখন চ্যালেঞ্জ করেছে সেই সমাধানটা আমি মনে করি যে ভারতের আগে করা উচিত ছিল। এটা না করলে আসলে এই পারসেপশন গুলো আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে যে ভারত এখানে, কারণ বিজেপির নেতারা কিন্তু অনেক আমাদের জঙ্গিরা যেভাবে স্লোগান দেয় সেভাবে তারা স্লোগান দেয়, এবং এই স্লোগান দেখতে অত্যন্ত আমার কাছে মনে হয় যে এটার সমালোচনা করা ছাড়া কিছু নেই। মুসলিম মৌলবাদীরা এবং হিন্দু মৌলবাদীরা যদি এক হয়ে যায় তাহলে তো এই অঞ্চলের হানাহানি অনেক বেশি বাড়বে। সুতরাং বিজেপি যেরকম ভারতের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে, ভারতের অর্থনৈতিক উন্নয়ন করেছে, এবং বিজেপির আমলে ভারতের কোনো হিন্দু, বিশেষ করে পশ্চিম বাংলার বিষয়টা তো অত্যন্ত জটিল করে ফেলেছে মমতা ব্যানার্জি, অন্য জায়গায় আমরা দেখি না। এবং আমরা তো দেখি যে আসামের এক মোল্লা অত্যন্ত জঙ্গি ভাবাপন্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলেছে। সে যেই গলার জোর নিয়ে যেইভাবে ভারতের লোকসভায় কথা বলে এবং সব হিন্দুরা ভয় পেয়ে যায়, সেটা তো বাংলাদেশে দেখা যায় না। বাংলাদেশে তো ওই যে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, সে নিজেই শুয়ে যায় কথা বলতে বলতে, সাহসের সাথে কথাটা বলবে কি, যদিও সে ব্যক্তিগতভাবে তাকে একটা আপরাইট মানুষ বলেই মনে হয়।